প্রিয় সবাই, রিস্টার্ট ইয়োরসেলফের ৩৯তম দিনের আলোচনায় আমরা চলে এলাম। আশা করি আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন। যারা যোগ দিবেন শুরুতেই আমাকে যদি এই ব্যাপারে একটু ফিডব্যাক দেন তাহলে সুবিধা হয়। আজকে আমাদের যেমনটা বলছিলাম ৩৯তম দিন এবং রোজারও অর্ধেক আমরা অলমোস্ট পেরিয়ে গেছি। যদিও করোনা পরিস্থিতিতে আমাদের কাছে খুব ভালো সংবাদ পাওয়া যাচ্ছে না, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেশ বেড়ে যাচ্ছে। তারপরও আমাদের জীবনটাকে একটু হালকা করবার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে, শুধু করোনা না, জীবন নামের যে বড় একটা যুদ্ধ যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেটাতে আমরা কিভাবে ক্রমাগত ভালো করতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করি প্রতিদিন। এবং আজকে ৩৯তম দিন। আজকে আমি অনেক সময় ধরে ভাবছিলাম যে ইনফ্যাক্ট আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলাপ করবো এটা আমি গতকালকেই ঠিক করেছি। এই জন্য সম্ভবত আজকে আমি সকালেই আপনাদেরকে যেটা আলোচনা করব এই পোস্টারটা শেয়ার করে দিতে পেরেছিলাম। বাট আজকে সকালে আমি ভাবছিলাম যে আজকে আমরা ৩৯ দিন ধরে আলাপ করছি, তারপরও কথা শেষ হচ্ছে না, কত কথা। এবং অনেকেই যাদের সাথে আমার যোগাযোগ হয় এই প্রোগ্রামটা নিয়ে, আজকে একজনের সাথে কথা হয়েছে, উনি খুবই প্রশংসা করছিলেন, বলছিলেন ভাই এতজন লোক গ্রুপে যোগ দিয়েছেন অ্যান্ড অল্প সময়ের মধ্যে, এবং হয়তো বা মানুষজন উপকৃত হচ্ছেন। সেই বিষয়গুলো হয়তো আমি অতটা শেয়ার করি না, কিন্তু নিশ্চয়ই উপকার পাচ্ছেন, নাহলে লোকজন কেন এখানে আসবেন। সো সবাইকে খুব এনকারেজ করছিল বা করে যে এটা আপনি চালিয়ে যান, এটা কিন্তু বন্ধ করবেন না, ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে ভাবি যে আসলে কি বলতে থাকবো, কিন্তু আবার প্রতিদিনই যখন দিন শেষ হয় পরের দিনের জন্য দেখি একটা নতুন টপিক চলে আসছে। সেটা আপনাদের প্রশ্ন থেকে আসতে পারে, আপনাদের কোনো একটা পরামর্শ থেকে আসতে পারে, আবার অনেক সময় হয়তো আশপাশে এমন অনেক ঘটনা ঘটে, সেটার সাথে যখন জীবনকে রিলেট করি, জীবন যুদ্ধের কথাগুলো যখন মেলানোর চেষ্টা করি, তখন মনে হচ্ছে এই কথাটা তো বলা হয়নি। সো আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আলাপ করবো, কনসিয়েন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট উইল, এটাকে অনেক সময় উইল পাওয়ারও বলতে পারেন আপনারা, আর কনসিয়েন্সকে আমরা বিবেকও বলি। সো এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের আসলে কিন্তু আগে থেকেই জানা আছে, আমরা জানি এটা কি, বাট আজকে আমরা একটু ডিটেইল আউট করার চেষ্টা করব। এটা এত পরে আলোচনা করার এটা একটা মূল কারণ হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আমরা যখন এক্সিকিউশন ফেজে যাব, অর্থাৎ আপনারা জানেন যে প্রথম 13-14টা ক্লাসের মধ্যে দিয়ে আমরা থিওরি জেনেছি, তারপর আরও 10টা ক্লাসের মধ্যে দিয়ে আমরা সেগুলোকে কিভাবে মানুষের জীবনে প্রয়োগ করতে হয় সেই জিনিসগুলো আমরা জেনেছি, এবং এরপরে আমরা একদম এক্সিকিউশন বা প্র্যাকটিসে আমরা চলে এসেছি। তো প্র্যাকটিসটা যখন আমরা করছি তখন আমরা কিন্তু প্র্যাকটিস রিলেটেড কথাবার্তা শেয়ার করছি, আর সাথে এটাও আবার বলছি যে কোন জিনিসগুলো আমাদের প্র্যাকটিসের পথে বাধা হতে পারে। যেমন আপনাদের মনে আছে আমরা নলেজ অ্যাকশন গ্যাপের কথা বলেছি, আমরা প্ল্যানিং সম্পর্কে বলেছি, উইকলি প্ল্যানিং সম্পর্কে আমরা আলাপ করেছি। এই জিনিসগুলো কিন্তু এই ফেজের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ একটা জিনিসকে যখন আমি এক্সিকিউশনে যাচ্ছি তখন প্ল্যানটা কীভাবে করব, কেন পারছি না, করতে গেলে কোথায় বাধা তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো আপনাদের সাথে, সেটা আসলে আমাদের এক্সিকিউশনের সাথে রিলেটেড একটা বিষয়। এটা একটা থিওরি, অবশ্যই একটা থিওরি, কিন্তু যেহেতু আমাদের এক্সিকিউশনের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে আমরা এক্সিকিউশন করতে গেলে বাধার মুখে পড়ি, কেন সেটা হয় এবং কিভাবে আমরা এটা থেকে নিরাময় করব, সেই জন্য আমরা এই পর্যায়ে সেটা আলোচনা করছি। সো আজকে আমাদের আলোচনার মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে কনসিয়েন্স বা বিবেক, এটা সম্পর্কে আমরা খুব ভালোই জানি। তার আগে আমি বলি যে আমরা মানুষের কতগুলো মৌলিক বিষয় সম্পর্কে আলাপ করেছিলাম, যে জিনিসগুলো শুধু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই বা কোনো জীবজন্তুর নেই, এবং অন্য কোনো জীবজন্তুর নেই বলেই মানুষ তাদের থেকে আলাদা হতে পেরেছে। এবং এই বৈশিষ্ট্যগুলো মানুষের যে ইমপ্রুভড ব্রেইন বা এই যে ডেভেলপ হয়েছে মানুষের ব্রেন, সেইখানে এই জিনিসগুলো জায়গা করে নিয়েছে। মেজরিটি ক্ষেত্রে এগুলো মানুষের উন্নতির ক্ষেত্রেই নিয়ামক ভূমিকা রেখেছে এবং এগুলো পজিটিভলি ইমপ্রুভ করেছে। তবে ক্ষেত্র বিশেষে মানুষ যে এইগুলোকে খারাপ কাজে ব্যবহার করে নেই, এই গুণগুলোকে বা এই ওয়েপনগুলোকে, সেটাও বলা যাচ্ছে না। এরকম দুইটা বিশেষ গুণাবলী সম্পর্কে আমরা আগে আলাপ করেছি, সেটা আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের বেসিক ডিসকাশনের পার্ট হয়ে যায়, এই জন্য আমরা আগে আলাপ করে নিয়েছি। আপনারা জানেন যে একটা হচ্ছে আমাদের ভিভিড মেমোরি অফ দ্য পাস্ট,
বা আমরা অতীত সম্পর্কে যে কোনো সময়ে কল্পনা করতে পারি, মনে করতে পারি অতীতটাকে। আরেকটা হচ্ছে অ্যাবাউট আওয়ার ইমাজিনেশন অফ ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে আমরা কল্পনা করতে পারি। এবং যখন আমরা দুটো আলাপ করেছি, বিশেষ করে আমরা বর্তমানে থাকতে হবে, অতীতে যাওয়া যাবে না, ভবিষ্যতে, এই আলোচনা করার সময় এগুলো বলেছি, আপনাদের হয়তো মনে থাকতে পারে। এবং আমাদের মতো সাধারণ মানুষদের যে জীবনের বেশিরভাগ সমস্যা, এটার একটা বড় কারণ 95 or 99% কারণ হচ্ছে আমরা বর্তমানে না থেকে আইদার অতীত অথবা ভবিষ্যতে চলছে। এগুলো নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি, আজকে আমরা এটা নিয়ে সময় নষ্ট করতে রাজি না। কিন্তু এই ধরনের দুইটা মেন্টাল ফ্যাকাল্টি, আরও দুটো মেন্টাল ফ্যাকাল্টি, এই দুটো মেন্টাল ফ্যাকাল্টি, আরও দুইটা মেন্টাল ফ্যাকাল্টি আছে। এই দুটো যেমন শুধু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নাই, অতীত এবং ভবিষ্যৎ, ঠিক আরও দুটো মেন্টাল ফ্যাকাল্টি আছে যেটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর নাই। জেনারেলি আমরা যখন আলোচনা করি তখন এই চারটা ফ্যাকাল্টি আমরা একসঙ্গেই আলোচনা করি, কিন্তু রিস্টার্ট ইয়োরসেলফের আলাপের সময় অতীত বর্তমানকে আমরা আলাদাভাবে আলাপ করি, কারণ সে সময় আমাদের মাইন্ডকে এক্সামিন করার জন্য আমাদের একটা সুবিধা হয়। আজকে আমরা বাকি দুটোকে আলাপ করব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বিবেক। কি অদ্ভুত একটা জিনিস, তাই না? আমাদেরকে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিয়েছেন, যেটার সাথে আপনি যদি রেফারেন্স চেক করেন, তাহলে আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, সে আপনি ধনী হন কি দরিদ্র, আপনি পুরুষ হন কি মহিলা, আপনি বড় মানুষ হন কি বাচ্চা, আপনি বাংলাদেশের হন কি আমেরিকার, আপনি যেখানকার যেরকম যে সমাজ ব্যবস্থারই মানুষ হন না কেন, আপনি যদি আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন যে সঠিক এবং ভুল কি, আপনার ব্রেন কিন্তু আপনাকে ঠিক ঠিক সেটা বলে দেয়। এখন আপনাকে সঠিক বলে দিলেই যে আপনি সেটা মেনে নেন কিংবা সেইটা অনুসারে কাজ করেন বা আমল করেন, সেটা কিন্তু নাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা করি না। আমরা মস্তিষ্কের সিদ্ধান্তটাকে আমাদের মতো করে কাটেল করি বা অল্টার করে ফেলি। যেমন আমরা অনেক সময় একটা জামা কেনার পরে জামাটা আমাদের গায়ে ফিট না হলে আমরা সেটা দর্জির দোকানে দিয়ে বলি অল্টার করে দাও, অর্থাৎ কেটে আমার সাইজ করে দাও। আমরা কিন্তু সব কিছু আমাদের সাইজে করে নিতে অভ্যস্ত হয়ে গেছি, সেটা অন্য কথা। কিন্তু ব্রেনকে তো জিজ্ঞেস করলে সে সঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটা নিরূপণ করে দেয়, কালো এবং সাদার মধ্যে পার্থক্যটা নিরূপণ করে দেয়। এবার পৃথিবীর সবচেয়ে যে খারাপ লোকটা যে খারাপ কাজ করে, সেও যখন খারাপ কাজটা করে সে কিন্তু জানে যে সে খারাপ কাজ করছে। আবার এমন অনেক লোক যে আইন আদালত কোনো কারণে প্রমাণ করতে পারছে না যে সে খারাপ কাজ করেছে এবং তার শাস্তি হবে, সেও কিন্তু একা হলে বা তার নিকট মানুষজনকে সে কিন্তু বলে যে আমি এটা একটা খারাপ কাজ করেছি। কাজে এই যে মানুষের যে মস্তিষ্কের এই একটা অন্যরকম ক্ষমতা দেয়া হয়েছে, বিবেক, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নেই। এটা সৃষ্টিকর্তা শুধু মানুষকেই দিয়েছেন। এবং মানুষ বিবেককে কাজে লাগিয়েছে জন্যই কিন্তু সেই গুহা যুগের মানুষ থেকে আজকের যুগের মানুষে আসতে পেরেছে। কারণ এই যে সঠিক এবং ভুলের মধ্যে সবসময় নিরূপণটা মানুষ বিবেকের সাহায্য নিয়ে করেছে। তাহলে দেখেন, আমরা যে প্রথম দুটো মেন্টাল ফ্যাকাল্টির কথা বলেছি, অতীত এবং ভবিষ্যৎ, এবং এখন আরেকটা মেন্টাল ফ্যাকাল্টির কথা আমরা বললাম যে বিবেক, এই তিনটা জিনিস কিন্তু একসাথে মিলে কাজ করে। একটু পরে আমি চতুর্থটার কথা বলবো। এই তিনটে কেন একসাথে কাজ করে? কারণ হচ্ছে আপনার অতীত থেকে যে অভিজ্ঞতাগুলো আপনি সঞ্চয় করেছেন, সেইটার উপর দাঁড়িয়েই কিন্তু বিবেক আপনাকে সঠিক বা ভুলের পরামর্শটা দেয়। অর্থাৎ আজকে থেকে 20 বছর আগে আমি একটা ভুল করেছি, আমরা সাধারণ লোকরা এটাকে ট্রমা নিয়ে ঘুরতে থাকি। রিস্টার্ট ইয়োরসেলফে আমরা বলি যে অতীতে তো আপনি যেতে পারছেন না, তাহলে অতীতের ঘটনাটা সেলুলয়েডে কেন চালাচ্ছেন? রাদার সেই কলা ছিলকার এক্সাম্পল, পচা কলাটা পকেট থেকে বের করে নিয়ে ওটার ছিলকাটা সরিয়ে ওটার মধ্যে যদি ভালো কিছু থাকে সেটুকু নিয়ে বাকিটা ডাস্টবিনে ফেলে দেন। তাহলে এই ভালো অংশটা কি আর পচা অংশটা কি, এটা নিরূপণটা কে করবে? অতীতের ওই দুর্ঘটনাটা যেটা আমার পিছনে ট্রমা হয়ে সব সময় ঘুমে বা জাগরণে আমাকে পিছিয়ে ঘুরছে, সেটাকে যখন আমি ডাইসেক্ট করবো আমার ব্রেনের মধ্যে, যেটাকে আমি খুলতে চাই, ঘটনাটা বুঝতে চাই, আমার কোনো অপরাধের কারণে কি ঘটনাটা ঘটেছে, তাহলে সেরকম ঘটনা যাতে আমার জীবনে না ঘটে, তাহলে সেই জিনিসটা আমি কারেকশন করতে চাই। তাহলে আমার অপরাধটা কি? তার মানে কি আপনি কিন্তু বিবেকের কাছে নিজেকে সমর্পণ করছেন। তাহলে এই যে আপনার ভিতরের যে ভুলটা, যেটা মানুষ সবচেয়ে বেশি সারা পৃথিবীর কাছে ধোঁকা দিচ্ছে, কিন্তু আপনি নিজের কাছে এসে নিজেকে সঁপে দিচ্ছেন, নিজের কাছে এসে আপনি বলছেন যে আমার ভুলটা বের করে দাও। কাকে বলছেন? নিজেকেই বলছেন। আসলে ব্রেনের কোন ফ্যাকাল্টিটাকে বলছেন? আপনি ব্রেনের বিবেক ফ্যাকাল্টিটাকে বলছেন। এবং বিবেক বা কনসিয়েন্স তখন আপনাকে বলে দেয় যে ওই সময় তুমি ওই ভুলটা করেছিলে। তখন আমি বলি যে যেহেতু আমি অতীতেও যাব না, ভবিষ্যতেও থাকতে চাই না, তাহলে এইরকম ভুল কি আমার বর্তমানে কি হচ্ছে, তাহলে আমি ভুলটা কারেক্ট করবো। আমি যত বড় মাপের মানুষ হই বা যত ক্ষুদ্র মানুষ হই, আমার যে ইগোই থাকুক না কেন, আমার বিবেক আমাকে বলেছে এই ভুলটা আমি একবার করেছি এবং তার জন্য আমাকে পস্তাতে হচ্ছে, আমি ভুলটা আর করবো না।
কিংবা ভবিষ্যতে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা সবসময় বিবেককে জিজ্ঞেস করি যে এই কাজটা কি আমি সঠিক করছি, যদি না হয় তাহলে এই কাজটা আমি কখনোই করবো না, কারণ এই কাজটা ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি আমাকে না হলেও আমার আশপাশের মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও আজকের মানুষের কাছে হয়তো এই কথাগুলো খুবই অপান্ত এবং অপ্রয়োজনীয়, এবং আমরা হয়তো কোনো কিছুই কেয়ার করি না, আমাদের সামান্য লাভের জন্য আমরা হয়তো যে কোনো কিছু করে ফেলছি, তার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি, আমরা সরাসরি পাচ্ছি অথবা আমরা ইনডাইরেক্টলি পাচ্ছি। আজকে যে করোনা ভাইরাসের জন্য আমাদের তটস্থ হয়ে ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে, এটা কি আমাদের মতো কোনো না কোনো মানুষের অকর্মের ফল না? নিশ্চয়ই। আমাদের যে রাস্তায় মানুষ মারা যায়, আমাদের যে এত অনিয়ম, অব্যবস্থাপনা, এত সমস্যা, এগুলো কে করছে? আপনার বা আমার পক্ষে কিন্তু গরু, ছাগল, হাতি, ঘোড়া কেউ করছে না, আপনার আমার মতো একটা পরিপূর্ণ মানুষ করছে, যার বিবেক তাকে বলছে কথাটা ঠিক বা ব্যাঠিক, কিন্তু সে সেটা মানছে না। বিবেক বাবাজিকে সে কোনোভাবেই তোয়াক্কা করছে না। যাই হোক, মানুষকে তো আমরা বলেইছি মানুষ হচ্ছে অন্য প্রাণীর থেকে আলাদা। অন্য সব প্রাণী এই দুইটা লাইনের মধ্যে অপারেট করে, মানুষ এই লাইনের বাইরে যায়, এবং এই লাইনের বাইরে যখন মানুষকে যেতে হয় তখন কিন্তু সমস্ত দায় দায়িত্ব মানুষকে নিজে থেকে নিয়ে যেতে হয়, এবং এই ধরনের দায় দায়িত্ব আমরা অতিক্রম করার জন্যই কিন্তু আমাদের উপর ডিজাস্টার হয় এবং আমাদেরকে তার শাস্তিগুলো পেতে হয়। তাহলে আমরা কনসিয়েন্সটা বুঝতে পারলাম যে কনসিয়েন্সটা আমাদের সাথে কিভাবে আছে এবং কেন আমাদেরকে কনসিয়েন্স বা বিবেকের কাছে যেতে হবে। কারণ বিবেক একটা অসামান্য শক্তি, অতীত বর্তমানের ওই ঘটনাগুলোর মতোই, যেটা আমাদেরকে শুধুমাত্র সৃষ্টিকর্তা দিয়েছেন এবং আমরা কোনোভাবেই এটাকে অবজ্ঞা করতে পারি না। তাহলে আমরা আমাদের তৃতীয় মেন্টাল ফ্যাকাল্টিটা সম্পর্কে জেনে ফেললাম। আমরা এখন মিলিয়ে বলছি আর কি, যদিও আজকে দুটো বলার কথা, দুটার মধ্যে একটা বললাম, সেটা হচ্ছে টোটাল 3 নাম্বার। 1 নম্বর হচ্ছে আমাদের ভিভিড সেন্স অফ মেমোরি, আমাদের অতীতের স্মৃতি, আমাদের ফিউচার সম্পর্কে আমাদের কল্পনা। 3 নম্বর হচ্ছে আমাদের বিবেক, কারণ বিবেক এই দুটার মধ্য থেকে আমাকে রাইটটা জাজ করার জন্য শক্তি দেয়। অতীত থেকে শিখে ভবিষ্যতের রাইট জিনিসটি ইমপ্লিমেন্ট করার জন্য আমার বিবেক কাজে লাগে। এবার আমরা চতুর্থটা নিয়ে আলাপ করবো, যেটাকে আমরা বলেছি ইন্ডিপেন্ডেন্ট উইল বা উইল পাওয়ারও বলা যেতে পারে। আজকে শুরু করার সময় ভাবলাম যে উইল পাওয়ার বলবো, কারণ ইন্ডিপেন্ডেন্ট উইলটার থেকে উইল পাওয়ার শব্দটা হয়তো একটু বেশি সহজ মনে হয়। উইল পাওয়ার মানে হচ্ছে, বা ইন্ডিপেন্ডেন্ট উইল মানে হচ্ছে দৃঢ় ইচ্ছা শক্তি। একটা জিনিস যে আমি করবই, এই ধরনের একটা মানসিকতা, এটাকে আমরা বলি দৃঢ় ইচ্ছা শক্তি। একটা মানুষ ছোটবেলা থেকে নিজের জানাতে বা অজানাতে, এটা আদৌ উইল পাওয়ার কি উইল পাওয়ার না, এটা জেনে বা না জেনে কিন্তু মানুষ উইল পাওয়ার প্রয়োগ করে চলেছে। যেমন আমাদের সৃষ্টির আদিকালের যে মানুষ ছিল, তাদেরকে কিন্তু অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়েছে, তাদেরকে খাবার সংগ্রহ করার জন্য একটা প্রতিকূল পরিবেশের মধ্যে যেতে হয়েছে, তাদেরকে জীবন বাঁচানোর জন্য অনেক কি বলা যেতে পারে প্রতিকূল পরিবেশের মধ্যে, বন বাদানের অন্য পশু পাখির মধ্যে কিন্তু তাকে বেঁচে থাকতে হয়েছে। এই মানুষগুলো যে বেঁচে ছিল, সেজন্য কিন্তু আমরা আজকে বেঁচে আছি। সেই মানুষগুলো যদি না থাকতো বা তারা যদি রিপ্রোডাকশনটা করে না যেত, তাহলে কিন্তু আজকের আমরা একটা এক্সিস্ট করতাম না। কাজে আমাদের আজকের এক্সিস্টেন্স প্রমাণ করে যে ওই মানুষগুলোর ভিতর শত বাধা বিভক্তির মধ্যেও একটা স্ট্রং উইল পাওয়ার ছিল যে আমাকে বাঁচতে হবে। তাহলে বেঁচে থাকার যে এই বেসিক ইনস্টিংক্ট, এটা কিন্তু মানুষের মধ্যে সৃষ্টির আদিকাল থেকেই ছিল। তাহলে এটা আমরা জেনে বা না জেনে কিন্তু আমাদের মধ্যে আমরা প্রয়োগ করেছি। এবং একটু পরে আমি আপনাদেরকে একটা এক্সাম্পলও দিব, যেটা খুব বিখ্যাত একটা টেস্ট রেজাল্ট, যেখানে বাচ্চাদের উইল পাওয়ারও টেস্ট করার সুযোগ আছে। যদিও যত ছোট বাচ্চাদেরকে নিয়ে উইল পাওয়ারের এই টেস্টটা করা হয়েছে, তারা আসলে উইল পাওয়ার শব্দটাই হয়তো উচ্চারণ করতে পারে না বা জানে না, সেটা আমরা একটু পরে জানবো। কিন্তু আমরা প্রথমে আসলে উইল পাওয়ার জিনিসটাকে একটু বুঝে নিই। তাহলে উইল পাওয়ার জিনিসটা কোথায় আছে? উইল পাওয়ার জিনিসটা আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কনটেক্সটে, অর্থাৎ আমাদের সামনের দিকে আছে। এবং এই প্রিফ্রন্টাল কনটেক্সটে যখন আমাদের বিচার বুদ্ধির যে জায়গাগুলো, লজিকের জায়গাগুলো এবং ডিসিশন মেকিংয়ের সাথে কিন্তু উইল পাওয়ারের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে। কারণ একটা ডিসিশন যখন আমরা নিই, সেটাকে হলো আমাদের একটা সিদ্ধান্ত থেকে আমি সরে আসতে পারি, আবার সিদ্ধান্ত অটল থাকতে পারি। যখনই আমি সিদ্ধান্ত অটল থাকলাম, তখনই কিন্তু এটা হয়ে গেল একটা উইল পাওয়ার অর সামথিং। এটা যত কঠোর হবে, আমার উইল পাওয়ার তত শক্ত হয়ে যাবে। কাজে এটা কিন্তু আমার ডিসিশন মেকিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং আমাদের ব্রেনের ডিসিশন মেকিং পার্টটা কিন্তু আমাদের এই সামনের দিকের লোবের মধ্যে আছে, এবং সেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট উইল পার্টটাও কিন্তু অপারেট করে। তাহলে এই ফোর্থ যে পার্টটা, যেটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট উইল বললাম বা উইল পাওয়ার, এবং আজকের দিনের এটা দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের ব্রেনেরই আরেকটা ক্যাপাসিটি, যেটা হচ্ছে কি দৃঢ় ইচ্ছা শক্তি বা যে কোনো একটা জিনিস করবার জন্য দৃঢ় মনোবল। এই দৃঢ় মনোবল আমাদের কেন দরকার?
প্রতি মুহূর্তে আমাদের দৃঢ় মনোবল দরকার। কারণ আমরা যখন বলি যে এই জিনিসটা আমি খাবো না, এটা আমাকে খেতে হবে, এই এক্সারসাইজটা আমি রেগুলার করব, আমাকে প্রতিদিন পড়তে বসতে হবে, আমি কোনো অবস্থাতে নিজের টেম্পার লুজ করবো না, আমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে এটা উপার্জন করতে হবে, এই যে যাবতীয় বাধার বিরুদ্ধে অথবা লোভের বিরুদ্ধে আপনি যখন দাঁড়িয়ে যান, তখনই কিন্তু আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। এবং সাইকোলজিস্টরা বলে যে ইচ্ছা শক্তিটা বা দৃঢ় ইচ্ছা শক্তিটা হচ্ছে একটা মাসেলের মতো। মাসেল কীরকম আমরা দেখেন, আমরা যারা খুব সাধারণ মানুষ, আপনি যদি আমাকে একটা ওয়েট উঠাতে বলেন, ওয়েট লিফট করতে বলেন, বা হঠাৎ করে যদি আপনি আমাকে 1 কিলোমিটার হাঁটতে বলেন, যদিও আমি প্রচুর হাঁটি, ট্রেডমিলে হলেও হাঁটি, আমার অসুবিধা হবে না, কিন্তু যারা হয়তো বা খুব কম হাঁটেন বা হাঁটার অভিজ্ঞতা যাদের খুব কম, তারা হঠাৎ করে যদি 1-1.5 কিলোমিটার হাঁটেন, আপনারা দেখবেন আপনাদের পায়ের মাসেলগুলোতে কিন্তু রাতে বা পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন ব্যথা হয়ে যাবে। কিংবা আমাকে যদি আপনার কোনো কিছুটা ওয়েট লিফট করতে দেন, তাহলে আমার হাতে কিন্তু এই জায়গাগুলোতে ব্যথা হবে। এটা ব্যথা হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের মাসেলগুলো ব্রেক করে যায়, ছিঁড়ে যায় মাসেলগুলো, বা মাসেলের তন্তুগুলো ছিঁড়ে যায়। সো আমি যদি একদিন 1 কিলোমিটার হাঁটার পরের দিন যদি আমার না হাঁটি, আমি যদি ভয় পেয়ে যাই, এবং আমি যদি ওয়েট লিফট করতে গিয়ে যদি আমার হাতের ব্যথার কারণে যদি পরের 3 দিন রেস্টে থাকি, তাহলে কিন্তু এই মাসেলগুলো যখন বিল্ড হবে, আমার আগের যে ক্যাপাসিটি, ওয়েট লিফট করার আগের যে ক্যাপাসিটির যে মাসেলটা ছিল, কারণ আমার ডিএনএ এবং জেনেটিক্স কিন্তু ওইটুকুই জানে, ওইভাবেই মাসেলগুলোকে বিল্ড করবে, কিংবা আমার পায়ের মাসেল কিন্তু ওইভাবেই বিল্ড হবে। কাজে আমি 7 দিন পর্যন্ত আবার ওয়েট লিফট করবো, আমি কিন্তু আর পারবো না, বা আমার সেই ওয়েট লিফটিংটা আমার কাছে ভারী মনে হবে। কিন্তু আমি যেদিন আমার মাসেলটা ব্রেক করেছে, সেই দিন যদি পরের দিন এসে আমি যদি ওই ওয়েটটা আবার লিফট করি, তারপরের দিন আমি যদি আবার লিফট করি, তারপরের দিন যদি আমি আবার লিফট করি, কিংবা প্রতিদিন যদি আমি ওই কিলোমিটার রাস্তা হাঁটতে শুরু করি, যদিও আমার পা ব্যথা করছে, তাহলে আমার পরের যে মাসেলটা বিল্ড হবে আমার এখানে বা কাফের মধ্যে পায়ের, সেটা কিন্তু রিবিল্ডিং প্রসেসটা হবে ওই বেশি ওয়েটটা তোলার শক্তি সম্পন্ন, বা প্রতিদিন 1 কিলোমিটার হাঁটার শক্তি সম্পন্ন। সেক্ষেত্রে আমি 7 দিন 10 দিন পর আমার মাসেলটা যখন রিবিল্ড হয়ে যাবে, তখন আমি ওই ওয়েটটা তুলতে কিন্তু আমার আর ব্যথা লাগবে না, বা আমি কষ্ট পাবো না। এরপর আমাকে কিছুদিন পর আরেকটু ওয়েট বাড়িয়ে আরেকবার তুলতে হবে, কিংবা আমাকে আর 2 কিলোমিটার হাঁটা যোগ করে দিতে হবে। এগেইন আমার মাসেলগুলো ব্রেক হয়ে যাবে, এবং নতুন করে মাসেল না তৈরি হওয়া পর্যন্ত আমাকে ওই এডিশনাল ওয়েট অথবা ওই এডিশনাল 2 কিলোমিটার আমাকে প্রতিদিন হাঁটতে হবে। এভাবে আমার মাসেলগুলো রিবিল্ড হতে থাকে, এবং এইভাবে হেভি ওয়েট লিফটাররা বড় বড় উঁচু উঁচু আমার অলিম্পিকে দেখেছেন ওয়েট লিফট করতে পারে, কিংবা ম্যারাথনে দৌড়াতে পারে, কিংবা উইসেন বোল্টের মতো দ্রুততম সময়ের মধ্যে 100 কিলোমিটার দৌড়াতে পারে। আমাদের ব্রেনের উইল পাওয়ারও কিন্তু সেরকম। আমরা জানি আমাদের ভিতরে অনেকেরই সমস্যা আছে, ভাই আমি তো পারি না। আপনি পারেন না, এটা কোনো সমস্যা নাই। আপনি যে পারেন না, এটা যে বুঝেছেন, এটাই একটা বড় কথা। এতটুকু জানা হচ্ছে সবার আগে, কারণ বেশিরভাগ লোক যে সেটা পারে না, সেটা যে জানা সত্ত্বেও অস্বীকার করে। আমি এমন অনেক লোকের সংস্পর্শে এসেছি, যেই লোকরা লাইফ কোচিংয়ের পার্ট হিসেবে বলে যে যাই ভাই আমি তো চেঞ্জ হতে চাই, আমি অন্যরকম করতে চাই। তো আমি তখন বলি, এখন আপনার তাহলে কি, কোথায় যেতে চান? আমি ওখানে যেতে চাই। গ্যাপ কোথায়? গ্যাপ মানে কি? আমি বললাম যে আপনি যেখানে যেতে চান এবং আপনার এখনকার যে কাজ, দুটোর মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নেই, আমি তো সব কিছু করছি। কাজেই কোনো মানুষ যখন গ্যাপ খুঁজে পান না, তারপরে গ্যাপ ফিল আপ করা কিন্তু কখনোই সম্ভব না। অর্থাৎ আপনি যদি কখনো এটা অনুধাবন না করেন যে আমার মধ্যে দুর্বলতা আছে, আমার মধ্যে উইকনেস আছে, তাহলে আপনি কখনো স্ট্রেংথ বিল্ড করতে পারবেন না। আমরা বেশিরভাগ মানুষ ইগোস্টিক, এবং আমরা নিজের উইকনেসটাকে ওভাররুল করি, অথবা এটাকে আমরা ঢেকে রাখি, এই কারণে আমরা ইমপ্রুভ করতে পারি না। সো আমি মনে করি যারা আমাদের মধ্যে বলি খুব সহজে যে আমি তো এটা পারি না, আমরা আসলে প্রথম স্টেপ অতিক্রম করে ফেলেছি। অর্থাৎ আমরা বাধার প্রথম ধাক্কাটা পার হয়ে গেছি। আমরা প্রথমে বলেছি আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে মানেই নেক্সট স্টেপ হচ্ছে আমি সমস্যাগুলো খুঁজে বার করার চেষ্টা করবো। সো আমাদের যাদের উইল পাওয়ার রিলেটিভলি দুর্বল, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা সবচেয়ে বড় আবিষ্কার যে আমি বের করে ফেলছি আমার উইল পাওয়ার খুব উইক। তাহলে আমি কি করবো? এখন আমি ওয়েট লিফট করতে পারি না, আজকে আমি জানলাম, তাহলে আমি কি কালকে গিয়ে অলিম্পিকের যে সবচেয়ে উঁচু ওইটা কি আমি তুলবো? ভাইয়া বলছে তাহলে আমি উঠে, নো, দ্যাট ইউ ডোন্ট ডু। আপনি এটা পারবেন না। আপনি পরের দিন ম্যারাথনে দৌড়াতে যান, আপনি পারবেন না। আপনাকে পারতে হলে আপনাকে একটু 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 করে বিল্ড করতে হবে, এবং এটা বিল্ড করতে হলে আপনাকে একটু 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 করে উইল পাওয়ারটা ডেভেলপ করতে হবে। আমি পুরোনো সেই উদাহরণ দিই, খুব আমার কাছে খুব সহজ মনে হয়, কিন্তু আমি জানি না এটা আসলে সহজ কিনা। যারা স্মোক করে, স্মোকিং ছাড়তে পারে না। এটার কারণ হচ্ছে দিনে 20টা সিগারেট খান, পরের দিন হঠাৎ করে সকালে নিয়ত করেন যে আজকে থেকে খাবো না, এই জন্য শরীর বাধা দেয়, অন্যান্য সমস্যাগুলো হয়ে যায়। কিন্তু আপনি আপনার উইল পাওয়ারটা অল্প অল্প করে অ্যাপ্লাই করেন। আপনি 20টা থেকে 19টায় নেমে এসে 1 সপ্তাহ আপনি 19টা দিয়ে চালান। আপনি আপনার উইল পাওয়ারটা এইভাবে তৈরি করেন যে আমি একদিন পুরো এই কাজটা আমি করবো না। যদি আপনি একদিন না পারেন, আপনি আধা দিনের জন্য দায়িত্ব নেন। আধা দিন না পারেন, আপনি মেবি 5 ঘন্টার জন্য দায়িত্ব নেন, আপনি 5 মিনিটের জন্য দায়িত্ব নেন, এবং আপনি প্রতিদিন একটু একটু করে এটা ইমপ্রুভ করেন। কারণ আপনার যে উইল পাওয়ার আছে অ্যাজ এ হিউম্যান বিং, সেটা আপনার কনসিয়াসনেসের মধ্যে আসাটা সবচেয়ে বেশি জরুরি। আপনার কিন্তু উইল পাওয়ার আছে,
কিন্তু আপনি কখনো এটা এক্সিকিউট করেননি, এবং এক্সিকিউট না করতে না করতে একটা মরিচা পড়ে গেছে, এবং এই মরিচাটা আপনার মনের মধ্যে, আপনার অ্যাওয়ারনেসের মধ্যে ধারণা তৈরি করেছে যে আমি আসলে পারি না। আপনি পারেন না বলে আসলে কোনো কিছু নেই, মানুষ পারে না বলে এরকম কোনো কিছুই নেই, মানুষ সব কিছুই পারে। শুধু মানুষকে অ্যাওয়্যার করতে হয়, সচেতন করতে হয়, মানুষকে শুধু জাগাতে হয়। শুধু আপনি যদি জেগে যান তখন আপনার কি করতে ইচ্ছা করে পুরো জিনিসটা, কিন্তু আপনি তো হ্যাবিচুয়েটেড একটা বিষয়ের সাথে। সো আপনি একদিনে পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই, আপনি ছোট 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 করবেন। আমি আমার নিজের একটা দুর্বলতা আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এটা উইল পাওয়ারের সাথে কানেক্টেড, কিন্তু তখন আমি এটা উইল পাওয়ার বুঝি নাই, তখন আমি এটা ইমোশনাল ম্যানেজমেন্ট হিসেবে মনে করেছিলাম। আমার জীবনের একটা সময় ছিল যে সময় আমার পেটে কথা থাকতো না। পেটে তো আর কথা থাকে না, মানে এটা আমরা কথা কথা বলি আর কি। তো কিরকম ছিল, আপনি হয়তো আমাকে একটা কথা বলে গেলেন, আমার সারাদিন বলতে ইচ্ছে করে কাউকে যদি পাই, কাউকে যদি পাই কথাটা বলো, এটা আমি কাউকে বলে ফেলতাম। এবং কাউকে বলে ফেলতে গিয়ে যদি দেখা যেত খুব কনফিডেন্সিয়াল, তাহলে এমনভাবে বলতাম যাতে অ্যাকচুয়ালি মানুষটাকে না জানা যায় এটা, কিন্তু দিন শেষে তো আমি কথাটা বলে ফেললাম। এরকম অনেক সময় হয়েছে যে কথাটা আমার মাধ্যমে বের হয়ে যাওয়ার কারণে আমার পার্সোনালিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন হয়তো যে বয়সটায় ছিলাম আমি, তখন হয়তো এই জিনিসগুলো আমি বুঝতাম না যে আমার পার্সোনালিটি কত বড় ক্ষতির কারণ। কিন্তু যখন আমি বুঝতে শুরু করেছি যে মানুষের কথা কেউ যখন বলে তখন এটা আমানতের মতো, এবং এটা ভিতরে গোপন রাখতে হবে, এবং যে কোনো পরিস্থিতি হোক এটা আমার ভিতরে রাখতে হবে, আমি তখন এটা কিন্তু প্র্যাকটিস করতে শুরু করেছি। কীরকম প্র্যাকটিস করতে শুরু করেছি দেখেন, আমরা একটা টিভিতে একটা সিনেমা দেখলাম, একটা ভালো বই পড়লাম, ওগুলো কিন্তু আমাদের কাউকে বলতে ইচ্ছা করে, কিন্তু তখন আমি ইচ্ছা করে একটা ব্যারিয়ার নিয়ে নিতাম। পার্টিকুলারলি আমি যখন বইতে পড়েছি সেই সময় এটা আমি অনেক বেশি করেছি, কারণ ওই সময় আমরা কিন্তু সারাদিন বন্ধু বেষ্টিতে থাকতাম, আমাদের আশপাশে কোনো লোক থাকতো না। বাথরুমে গেলেও একটা ফ্রেন্ডের সাথে দেখা হতো, নিচে আসলে একটা ডাইনিং একটা সব ফ্রেন্ডস, এবং আমাদের কিন্তু প্রচুর বলতে ইচ্ছা করে কিন্তু। এবং ইউনিভার্সিটি লাইফটা এরকম যে আমরা সবসময় বেশি বলে নিজেকে একটা কিছু বলা প্রমাণ করার চেষ্টা করি, আমি অনেক কিছু জানি সেরকম মনে করার চেষ্টা করি। এনিওয়ে, তো আমি তখন দেখলাম যে আমার জীবনে কী কী ঘটে এটা আমি কতটুকু বলি। তো আমরা যখন হলে থাকতাম প্রতিদিন নতুন নতুন কিছু ঘটতো, একটা নতুন গান দেখেছি, কি একটা নতুন সিনেমা দেখেছি, একটা প্রোগ্রামিং শিখেছি, একটা গেম খেললাম, সব খালি নতুন কিছু ঘটতো। তো আমি তখন ঠিক করলাম যে আমি এটা 6 ঘন্টা কাউকে বলবো না। তো দেখা যাচ্ছে আমি ফ্রেন্ডের সাথে বসে আছি, সময় কাউন্ট করা আছে, হয়তো দুপুর 2টায় আমার জীবনে ঘটনাটা ঘটেছে, সিনেমাটা দেখেছি কিংবা ঘটনাটা জেনেছি কিনা, কিন্তু আমি রাত 8টা পর্যন্ত আমি কাউকে বলবো না। সো আমরা ঘুরতেছি ফিরতেছি, আমার কিন্তু ভিতরে বারবার মনে হচ্ছে বল বল বলে ফেল, বললেই কিন্তু আসলে মধ্যমণি হয়ে যাচ্ছিস, তুই সবাইকে অ্যাট্রাক্ট করে ফেলবি, কিন্তু আমি বলতেছি না। এমন অনেকবার হয়েছে যে হয়তো আমি বলি নাই, কিন্তু আমার থেকে 1-1.5 ঘন্টা পরে, মানে মেবি আমি ঠিক করছি 8টার সময় বলবো, কিন্তু 6টার সময় একজন এটা বলে ফেলছে, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু দ্যাট পারসন। তুই তো দোস্ত এরকম একটা কাজ করে ফেলবি, কী ব্যাপার এসে আমারটা মিস হয়ে গেল। কিন্তু আমি তারপরে এটা করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে না, আমি দেখে পারি কিনা। এবং এরকম করতে 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 আমি তারপর আস্তে আস্তে কথার ব্যাপারে এসেছি, এবং যখন আমি লাইফ কোচিংয়ের সার্টিফিকেশন নিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি নিজের অজান্তে কত বড় একটা জিনিস আমি অর্জন করে ফেলছিলাম, এই যে মানুষের কথা শোনা এবং সেটা বিলকুল গিলে ফেলা। এখন আমি এই টার্মটা ইউজ করি, যে আমাকে বললাম গিলে ফেললাম। এবং লাইফ কোচিং পার্টে আমরা এমন প্র্যাকটিস করি যে ধরেন একজন আপনার কাছে লাইফ কোচিংয়ের কোচিংটা নিয়েছে, অফিস এনভায়রনমেন্টের কথা বলছি, হ্যাঁ, যে ধরেন অনেকগুলো আমাদের স্লট থাকে, তো ধরেন উইকলি মান্থলি এরকম স্লট করা থাকে, যে ডাক্তারের মতো কিন্তু কথা বলছে, বাট নট লাইক ডাক্তারি, বাট কতটা ঘটনাটা ওরকম যে আপনার কাছে আপনার ক্লায়েন্ট আসবে, 40 মিনিট ধরে আপনি তার সাথে ডিসকাশন করবেন, লাইফ কোচিং ডিসকাশন। তো দেখা গেলো হয়তো 9টার সময়, সাধারণত আর্লি মর্নিং এগুলো করি আমরা, ব্রেন খুব ফ্রেশ থাকে, কাজের চাপটা থাকে না, হয়তো কেউ একজন আমার কাছে 9টার সময় এলো লাইফ কোচিংয়ের একটা বিষয় নিয়ে, তো 9টা থেকে 9:40 পর্যন্ত তার সাথে লাইফ কোচিংয়ের ডিসকাশনটা হয়ে গেল, তারপর সে বের হয়ে গেল, আমি আমার জায়গায় বের হয়ে গেলাম। এরপর দেখা যাচ্ছে 20 মিনিট পর হয়তো তার সাথে একটা মিটিংয়ে দেখা হয়েছে, অন্য একটা কাজে। এমন একটা ধারণা যে আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না, তার সাথে আমার আধা ঘন্টা আগে কিন্তু কথা হয়েছে, এ ধরনের কোনো রেফারেন্স নাই, কিছু নাই। এরকম হয়েছে যে হয়তো লাইফ কোচিংয়ের ভিতর সে আমার সাথে একটা কমিট করেছে যে আমি আগামীকালকের মধ্যে এই কাজটা আমি করে ফেলবো, খুব কঠিন কাজ। তো তারপরে আমি হয়তো ফেসবুকে ছিলাম বা কোনোভাবে ছিলাম, আমি হয়তো দেখেছি ফেসবুকের মাধ্যমে সে কাজটা করে ফেলছে, অনেক কঠিন কাজ, যেটা কিনা আপনি কাউকে কমিট করলে আপনি পরের দিন দেখা হলে বলতে চাইবেন যে ভাই আমি তো কাজটা করে ফেলছি। কিন্তু আমাদের এমন নিয়ম আছে যে আমি নেক্সট দিন আপনার সাথে ওইভাবে যখন বসবো না লাইভ কোচিংয়ে, তার আগ পর্যন্ত আমিও আপনাকে কোনো হিন্টস দিব না, আপনি আমার কোনো হিন্টস দেবেন না। তারপর দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা আমার সাথে অফিসে আসলে লিঙ্কের সাথে দেখা হয়েছে, কিন্তু আমরা এই ব্যাপারে কোনো কথাই বলিনি। এটা কিন্তু খুব কঠিন, বড় অ্যাচিভমেন্ট, মানুষ তো বলতে চায়, অন্তত ওই দুজন চোখের ইশারা বস হয়ে গেছে, কিন্তু না, সেটাও করা যাবে না। সো এটা প্র্যাকটিস করতে 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 এরকম অবস্থায় এসেছে। আমি এরকম এক্সাম্পল দিলাম, আমি নিজেকে কোনো বড় প্রমাণ করার চেষ্টা করছি, ভুল বুঝবেন না। আমি বলতে চাইলাম যে ছোট 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 করে উইল পাওয়ার রেখে, ওই যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে করতাম, এখন উইল পাওয়ারটা এমন একটা জায়গায় এসেছে যে এমন অনেক সময় হয় কনফিডেন্সিয়ালিটির মধ্যে, যে লোকটাকে আমি কথাটা বলেছে সেই লোকটাকেও হয়তো আমি কোনোদিন ওই কথাটা বলবো না, যদি উনি কোনোদিন আর আমার সঙ্গে এটা নিয়ে খোলামেলা কথা বলতে রাজি না হয়, 1 to 1 লেভেল।
সো সেরকম লেভেলে একটা গোপনীয়তাকে নিয়ে যাওয়া এটা অবশ্যই সম্ভব যদি শুধু আপনি চান, এবং এটা মানুষের মধ্যে ইনহ্যারেন্ট, মানুষকে শুধু এটা এক্সিকিউট করতে হবে। এবং মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন, একটু অন্যরকম লেভেলের মানুষ ছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন যে একটা মানুষের মাসেল মতো শক্ত বা শক্তিশালী, সেটা দিয়ে আসলে মানুষের শক্তি মেজার করা যায় না। একটা মানুষের শক্তিমত্তা মেজার করতে হবে যদি তার উইল পাওয়ার শক্তি থাকে। অর্থাৎ একটা মানুষের মনের যদি জোর থাকে ওই লোকটা শক্তিশালী, লোকটার যদি মনের জোর না থাকে তাহলে লোকটা শক্তিশালী না। মনের জোর মানে আমি বাঁচবো আমার না, মনের জোর মানে আমার এটা করতে হবে, আমি এটা করবো। কারণ একটা মাসেল আপনার তখনই কাজে আসবে যদি আপনার মনের মাসেলটা কাজ করে। যদি আপনার মনের উইল পাওয়ার যদি ঠিক থাকে তাহলে আপনার মাসেলের উইল পাওয়ারকে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনার মনের উইল পাওয়ার যদি ঠিক না থাকে তাহলে আপনার মাসেলের উইল পাওয়ার যতই থাকুক আপনি এটা কোনোভাবেই ইউটিলাইজ করতে পারবেন না। এবং আমি একজন সাইকোলজিস্টের এক্সাম্পল দিচ্ছি, ওনার নাম হচ্ছে ম্যাকগুনিগাল। আমি দরকার ওনার আপনার অটোবায়োগ্রাফি অ্যান্ড ফিউ আদার থিংস আমি দিয়ে দিব। উনি বলেছেন মানুষের আসলে 3টা উইল পাওয়ার থাকে। উনি আরও এক্সপ্লেন করেছেন। একটা হচ্ছে আই উডন্ট উইল, এই পাওয়ারটা মানে আই উডন্ট পাওয়ার, উনি বলছেন আমি এটা করবো না, এই ধরনের পাওয়ার। তাহলে উইল পাওয়ার কোথায় ব্যবহৃত হয়? আমরা ওনার এই ম্যাকগোনিগালের এক্সাম্পল থেকে পাচ্ছি। একটা উইল পাওয়ার হচ্ছে আমি ওটা করবো না, আই উডন্ট পাওয়ার, উড নট বলছে আমি এটা করবো, আমি বলি না এটা করো না, আমি এটা করবো না, তাহলে এটা হচ্ছে আই উডন্ট পাওয়ার। যেমন আমরা সম্ভবত আজাদের কথা শুনেছি, আমাদের মুক্তিযুদ্ধের শহীদ আজাদ। তার মায়ের সঙ্গে যখন তার দেখা হয়েছিল, সে ধরা পড়ার পর প্রথম দিন, তখন সে বলেছিল যে মা ওরা না আমাকে সবার কথা বলে দিতে বলছে। আজাদের মা আজাদকে বলেছিল যে না বাবা তুই কোনো ক্রমে ওদের কথা বলবি না, তার মানে সহকর্মী যারা ছিল সহযোদ্ধা। আজাদ কিন্তু আর কোনোদিন বলেনি। তাহলে এটা হচ্ছে উডন্ট, আমি এটা কোনোভাবেই বলবো না, আপনি আমাকে মেরে ফেলেন তারপরে আমি বলবো না। আরেকটা কথা হচ্ছে আই উইল পাওয়ার, এটা জাস্ট উল্টাটা, আমি এটা করবোই করবো। আমাদের বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু করবোটাতে, করবো না জাতীয় জিনিস আমাদের সামনে আসেই না খুব বেশি। অবশ্যই সিগারেট খাওয়াটা করবো না, আসবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওরকমভাবে শত্রুর মুখে আপনি আসলে পড়েন না, কিন্তু আপনার বেশিরভাগ উইল পাওয়ারে আপনি আটকা পড়েন এই সেকেন্ড আই উইল। তাহলে আই উইল নট একটা উইল পাওয়ার, আই উইল একটা উইল পাওয়ার, এবং ফাইনালি আই ওয়ান্ট, আমি কি চাই সেটা আরেকটা উইল পাওয়ার। সো আমরা উইল পাওয়ার নিয়েই কথা বলছিলাম, আমরা ইন্ডিপেন্ডেন্ট উইলের কথাই বলছিলাম। বাট এই মনোবিজ্ঞানী বলেছেন এটা 3টা ফরম্যাটে আসতে পারে আপনার সাথে। সেটা হচ্ছে আই উইল নট, আই ওয়ান্ট। আসলে আই ওয়ান্ট এই দুটোকে চালায়, আমার এটা লাগবে, এটা লাগার জন্য, এটা করার জন্য আমি এটা করবো না, আমি এটা করবোই, দিন শেষে আমি এটা অর্জন করে নিয়ে আসবো। আমি এটা হচ্ছে জাস্ট ব্রেক ডাউন করার চেষ্টা করলাম। এবং আমি আপনাদেরকে যে মজার এক্সাম্পলটা দিতে চেয়েছি সেটার নাম হচ্ছে মার্শমেলো টেস্ট। আপনারা হয়তো এটা অনেক শুনেছেন, সালটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এটা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার নাম হচ্ছে ওয়াল্টার সামথিং, আমি নামটা মনে পড়ছে না, ওয়াল্টার মিশেল সম্ভবত, উনি মার্শমেলো টেস্টটা করেছিলেন। এটা একটা মজার টেস্ট। আসলে এই ধরনের চিন্তা ভাবনা যে সাইকোলজিস্টরা করে এটা খুবই অদ্ভুত, বিশেষ করে রিসার্চাররা করে। একদম ছোট ছোট বাচ্চা, আপনারা জানেন বাচ্চারা মার্শমেলো খেতে খুব পছন্দ করে। ছোট ছোট বাচ্চা, তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে, এবং ওদের সঙ্গে প্লেট দেওয়া হয়েছে এবং ওই প্লেটের মধ্যে একটা মার্শমেলো রাখা হয়েছে। এবং ছোট বাচ্চাটা এত ছোট যে ও শুধু বুঝে, কথাটা বুঝে, এবার মার্শমেলো কি, এটা না খেলে কি, খেলে কি, এগুলো সে জানে না, জাস্ট সেই কথাগুলো বোঝে। আর মার্শমেলোতে খুব টেস্টি এবং মজা রেখে দিত, যে কোনো বাচ্চাই পছন্দ করে। সো তাকে বলা হয়েছে যে বাবু শুনো, তোমার এখানে মার্শমেলোটা থাকবে, তুমি যদি এটা খেয়ে ফেলো তাহলে শেষ, তুমি কিন্তু আর মার্শমেলো পাবে না। আর আমি আসবো 5 মিনিট পর, এই সময়ের মধ্যে তুমি যদি মার্শমেলোটা না খেয়ে থাকো তাহলে তোমাকে আমি এসেই 2টা মার্শমেলো। ইন্টারেস্টিং, এটা কিন্তু ভিডিও করা আছে। সো আপনার ইউটিউবে গেলে আমি চেষ্টা করবো মাশরুম টেস্টের ভিডিওটা লিঙ্কে দিতে। এত মজার, কারণ বাচ্চাদের যে লোভ, খেতে যাচ্ছে, নিচ্ছে, আবার রেখে দিচ্ছে, আবার বসে থাকছে, এদিক তাকাচ্ছে, আবার নিচ্ছে, খেয়ে ফেলতে যাচ্ছে, এরকম করতে করতে কোনো বাচ্চা খেয়েই ফেলছে এবং কোনো বাচ্চা খায়নি। তো এই যে বাচ্চাগুলো 2 ভাগ করে ফেলা হয়েছে, একটা গ্রুপ অফ বাচ্চা এই 5 মিনিট অপেক্ষা করতে পারেনি, খেয়ে ফেলছে, তারা একটাই খেয়েছে। আর যারা খায়নি, অপেক্ষা করেছে, তাদেরকে 2টা মার্শমেলো দেওয়া হয়েছে। এখানে 2টা একটা ব্যাপার না, কিন্তু কোনো বাচ্চা খেয়েছে এবং কোনো বাচ্চা খায়নি। এই 2 গ্রুপের বাচ্চাদেরকে গ্রোথ পর্যন্ত মনিটর করা হয়েছে এবং আফটার 30 ইয়ার্স তাদেরকে তাদের লাইফে অ্যাচিভমেন্ট এবং অন্য কিছু দিয়ে দেখা গেছে কতগুলো প্যারামিটার, যে প্যারামিটারগুলো মেজার করা যায়, যেমন এসিটি স্কোর কিংবা তাদের বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ তাদের কি বলা যেতে পারে, তার শরীরের ওজন এবং অন্যান্য কিছু মিলিয়ে তার যেরকম থাকার কথা,
এবং তাদের লাইফের কিছু অ্যাচিভমেন্ট, লাইক তারা কেমন পড়ালেখা করেছে, তারা কেমন জব পেয়েছে, এই সমস্ত জায়গাতে বিভিন্নভাবে মেজার করে দেখা গেছে যে বাচ্চারা ওই ছোট্টবেলায় মার্শম্যালো টেস্টে 5 মিনিট নিজেদেরকে আটকে রাখতে পেরেছিল, দে অ্যাচিভ মাচ মোর কম্পেয়ার টু যারা নিতে পারেনি, অপেক্ষা করতে পারেনি। তাহলে এই যে ছোট্ট বাচ্চাগুলো যারা কোনো কিছু বুঝতো না, রিস্টার্ট ইয়োরসেলফ তো বুঝতোই না, এত কিছু বুঝতো না, যারা শুধু বুঝতো যে না আমাকে অপেক্ষা করতে হবে, তাদের শুধু একটা জিনিসই ভিতরে কাজ করেছিল, উইল পাওয়ার অথবা ইন্ডিপেন্ডেন্ট উইল। অন্যদের ক্ষেত্রে উইল পাওয়ার বা ইন্ডিপেন্ডেন্ট উইলটা কাজ করেনি। আমি মার্শম্যালো টেস্টের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, আমি শিওর আপনার খুব মজা পাবেন। কিন্তু আমরা কেন আজকের এই দিনে এসে কেন আমরা কনসিয়েন্সের কথা আলাপ করলাম, আমরা কেন উইল পাওয়ারের কথা আলাপ করলাম? কারণ প্রবাবলি আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। কনসিয়েন্স নিয়ে আমাদের কোনো কথা নেই, আমরা জানি কনসিয়েন্স ইজ দেয়ার, আপনি মানেন আর না মানেন, কনসিয়েন্স আপনাকে ঠিকই বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। আপনি যদি কনসিয়েন্সের কথা শুনে চলেন, আপনার সারা জীবন আনন্দময় হবে। আপনি তো বড়লোক হবেন না, আপনার তো অনেক কিছু থাকবে না, অনেক হয়তো দামি দামি জিনিসের মালিক আপনি হবেন না, হ্যাঁ, কিন্তু আপনি নিজের ভিতর থেকে আপনি স্বস্তিতে থাকবেন। আর আপনি যদি কনসিয়েন্সের কথা না শুনে আপনি তো তাজমহলে থাকবেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি থাকবে না, কনসিয়েন্স আপনার পিছনে লেগেই থাকবে। সো ইট ইজ অলওয়েজ বেটার কি আমি কনসিয়েন্সের কথা শুনি। আর 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইল বা উইল পাওয়ার। আমরা যে রাস্তায় হাঁটতে শুরু করেছি, রিস্টার্ট ইয়োরসেলফে, আমরা জীবনে যেহেতু একটা ট্রান্সফরমেশনাল কিছু অর্জন করতে চাই, সবচেয়ে মজার কথা আমরা ইতিমধ্যে বুঝেও ফেলছি যে আমাদের কোন কোন জিনিসগুলো ঠিক করতে হবে। এখন জিনিসগুলো ঠিক করা যাচ্ছে না কেন? চেষ্টা করতেছি না, হচ্ছে না কেন? কারণ কিন্তু বাইরে থেকে হচ্ছে না, কারণটা আপনার ভিতরে, আপনার উইল পাওয়ারটাকে আপনি এক্সারসাইজ করছেন। এই জন্য আজকে আমি আপনাদেরকে উইল পাওয়ার বা ইন্ডিপেন্ডেন্ট উইলের সাথে পরিচয় করিয়ে দিলাম। এটা আপনার ভিতরে অলরেডি দেয়ার, বাট রিস্টার্ট ইয়োরসেলফের অন্য সব আলোচনার মতো আমি আজকে আবারও বলে দিচ্ছি, হুট করে এটা ইউটিলাইজ করার দরকার নেই। আপনি অল্প 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 করে করতে শুরু করেন। যে কাজটা আপনি করতে চাচ্ছেন, যে কোনো কারণে পারেন, ওটা আপনি অল্প অল্প করে করতে শুরু করেন। জীবনে এখনও কিন্তু আরও অনেক দিন আছে আমাদের, 30-40 বছর। আমরা যে এজ গ্রুপে কথা বলছি, অন্তত 30-40-50 বছর আমরা বাঁচবো ইনশাআল্লাহ। এর মধ্যে এত তটস্থ হওয়ার দরকার নেই, অল্প অল্প করে করেন, কিন্তু করেন। এবং আরও বড় কথা হচ্ছে সেটা আমাদেরকে জানান। যদি জানানো যায় যে আমি পজিটিভলি এভাবে ইমপ্রুভ করেছি, আমি পজিটিভলি ওভাবে ইমপ্রুভ করেছি। সো আমাদের 8টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমরা খুব বেশি আর সময় আমাদের হাতে নেই। অনেক কিছু লিখে রেখেছিলাম, প্রবাবলি সেগুলো আর আলোচনা করা গেল না। কালকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবো, হাজির হব। আজকে এই পর্যন্তই থাকলো। করোনা ভাইরাসের পরিস্থিতি আপনারা সবাই জানেন, নাম্বারটা কোনোভাবেই কমছে না। বাট আসার ব্যাপার হচ্ছে অনেক দোকান তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা দোকানগুলো খুলবে না। আমার ভালো লাগছে অ্যাটলিস্ট যে আমরা লোভে উঠতে পারছি কিছু কিছু মানুষ। এটা সৃষ্টিকর্তা হয়তো আমাদের সবার মধ্যে একটা দয়া তৈরি করেছে। বিশেষ করে মনে হয় না সবাই রিস্টার্ট ইয়োরসেলফ করে শিখেছেন, বাট এভাবেও যদি মানুষ যদি তার ঠিক রাস্তায় আসতে পারে, খারাপ কি? আমরা ভালোটার দিকে তাকাতে চাই। আপনারা নিরাপদে থাকবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার খুব খোঁজ খবর নেবেন, কারণ একটা কঠিন সময় পার করছি আমরা। আপনাদের সাথে কালকে আবার কোনো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের বিবেককে শুনুন, নিজের উইল পাওয়ার অনুসারে কাজ করুন। খোদা হাফেজ।